হিসাবের প্রাথমিক বই। প্রাথমিক বই অর্থাৎ লেনদেনগুলো যত প্রকার লেনদেন সংগঠিত হয়, লেনদেনগুলো প্রাথমিক অবস্থায় হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। পরবর্তীতে এগুলো চূড়ান্তভাবে খতিয়ানে স্থানান্তর করা হয়। অর্থাৎ আমরা প্রথমে লেনদেনগুলো জাবেদাতে প্রাথমিক অবস্থায় লিপিবদ্ধ করি, এরপরে এটা চূড়ান্তভাবে খতিয়ানে স্থানান্তর করি। খতিয়ান থেকে আমরা করব রেওয়া মিল থেকে আর্থিক অবস্থা বা চূড়ান্ত বা উদ্ভিদগত, যেটাই বলি। জাবেদা একদম সহজ। এই জাবেদার ক্লাস 1 মাস বা কারো 2 মাস লেগে যায়, কিন্তু আজকে একটা ক্লাস যদি ভালোভাবে বোঝা যায় তাহলে জাবেদা আর কোনো সমস্যা থাকবে না। সবাই একটু যুক্ত হই। তাহলে আজকে আমরা আলোচনা করব ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব। আজকে শর্ট টাইম শেষ করব। ব্যক্তিবাচক, সহজেই এখানে যেহেতু ব্যক্তি কথাটা উল্লেখ আছে, তাহলে যেহেতু ব্যক্তি কথা উল্লেখ আছে, তার মানে কি ব্যক্তিবাচক মানে কি? যে হিসাবগুলোর সঙ্গে, একটু নোট করে নাও পরিচয় ভাইরা, যে সকল হিসাব গুলোর সাথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত, যে সকল হিসাবগুলোর সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত তাকে আমরা বলবো ব্যক্তিবাচক হিসাব। তাকে ব্যক্তিবাচক হিসাব বলে। একইভাবে যেমন রহিম সোনালী ব্যাংক এক্স কোম্পানি বা ওয়াই কোম্পানি, যে কোনো কোম্পানি বলে যায় ভাইরা, একটু দেখো, রহিম ব্যক্তির নাম উল্লেখ থাকবে, অথবা সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, যে কোনো কোম্পানি, সবগুলো হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। যে হিসাবগুলোর সঙ্গে কোনো ব্যক্তির নাম জড়িত থাকে তাকে বলা হয় ব্যক্তিবাচক হিসাব। একইভাবে আমরা যখন সম্পত্তিবাচক হিসাব করব, তখন শুধু এখানে যদি যোগ করব যে হিসাবগুলোর সঙ্গে কোনো সম্পত্তি বা সম্পত্তি জড়িত থাকে। কি থাকে? সম্পত্তি অবলিক সম্পদ জড়িত বলে যায় ভাইরা। যে হিসাব সহজে বোঝো, যে হিসাবগুলোর সঙ্গে সম্পত্তি বা সম্পত্তি জড়িত সেগুলোকে বলা হয় সম্পত্তিবাচক হিসাব। তাহলে এর সম্পত্তিবাচক হিসাবে কি কি আসতে পারে? ধরো ব্যাংক জমা, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের সম্পত্তিবাচক হিসাব। লাইভটা একটু শেয়ার করে দেই কলেজের ভাইরা, সবাই একটু লাইভটা শেয়ার করে দিই। লেখা বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাই, সবাই একটু লেখা বোঝা যাচ্ছে কিনা। তাহলে যে হিসাবগুলোর সাথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত তাকে আমরা কি বলবো? ব্যক্তিবাচক হিসাব। যেমন রহিম সোনালী ব্যাংক বা XYZ যে কোনো কোম্পানি হতে পারে। এরপরে আছে আমাদের সম্পত্তিবাচক হিসাব। তাহলে আমরা বলছি যে হিসাবগুলোর সঙ্গে কোনো সম্পদ বা সম্পত্তি জড়িত তাকে আমরা কি বলবো? সম্পত্তিবাচক হিসাব। সর্বশেষ আছে আমাদের নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। যে হিসাবগুলোর সঙ্গে কোনো ব্যয় বা খরচ জড়িত, এখানে শুধু যে সকল হিসাবগুলোর সাথে কোনো ব্যক্তি না লিখে আমরা কি লিখবো?
যে হিসাবগুলোর সঙ্গে কোনো ব্যয় কি লিখছি আয় বা ব্যয় জড়িত, তাহলে একইভাবে সংজ্ঞাটা আমরা বলে দিব, যে হিসাবগুলোর সঙ্গে আয় বা ব্যয় জড়িত তাকে বলা হয় আয় ব্যয়বাচক হিসাব। যেমন আমরা যদি বলি আয়, আয়বাচক, আয়বাচক কি বিক্রয়, আমরা যদি কোনো পণ্য আমরা বিক্রয় করি তাহলে কি হয় আমাদের আয় হয়। ভাড়া প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, কোন প্রতিষ্ঠান কোথা থেকে আমরা যদি ভাড়া পাই সেটা ভাড়া প্রাপ্তি, বা কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এগুলো হচ্ছে আমাদের নামিক হিসাবের আয়বাচক হিসাব। এর সঙ্গে আমরা আর একটু শিখে রাখবো ব্যয়বাচক হিসাব। তাহলে ব্যয় কি কি আছে আমাদের, যেমন আমাদের প্রতিষ্ঠানে কি দিতে হয়, বেতন দিতে হয়, ভাড়া দিতে হয়, পরিবহন খরচ আছে, যত প্রকার খরচ, যত প্রকার খরচ সবগুলোকে আমরা কি বলবো, বেতন, ভাড়া, পরিবহন, ভাড়া, পরিবহন, এগুলো হচ্ছে আমাদের ব্যয়বাচক হিসাব। তাহলে সহজে যদি আমরা জাবেদাকে পানি করতে চাই, জাবেদাটাকে পানি করতে হলে আমাদের এই তিনটা হিসাব আগে বুঝতে হবে, ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক বা আয়বাচক হিসাব। এই তিনটা হিসাব যদি আমরা ক্লিয়ারলি বুঝি, এই ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক, নামিক বা আয়বাচক, তাহলে আমাদের জাবেদা দিয়ে আর কোনো সমস্যা হবে না আশা করি। আজকে ক্লাস বেশি দীর্ঘ করব না, আগামী কালকে আমরা জাবেদা, বিস্তারিত জাবেদা করব। সবাই একটু নোট করে নিন, লাইভটা একটু শেয়ার করেন যেন সবাই যারা সবাই এখান থেকে একটু শিখতে পারে। সবাই একটু লাইভটা শেয়ার করি। আলমী ভাই, আমি এখন আছি পঞ্চগড় জেলা দেবীগঞ্জে। কেমন আছেন আলমী ভাই? সবাই একটু লাইভটা শেয়ার করি। মনির স্যার দেখছে, স্যার কেমন আছেন? আমরা যেমন কিছু উদাহরণ দেই, তাহলে আমরা মোটামুটি কিছু একটা তিনটা সূত্র শিখবো আজকে। জাস্ট তিনটা সূত্র শিখে আজকে আমরা লাইভটা শেষ করব। জাস্ট তিনটা সূত্র। এখানে ব্যক্তিবাচক হিসাবে একটা সূত্র শিখবো, সম্পত্তিবাচক হিসাবের একটা, এবং নামিক বা আয়বাচক হিসাবের আমরা একটা সূত্র শিখবো। ব্যক্তিবাচক হিসাব, তাহলে এটা এমনি বোঝা যাচ্ছে এর সঙ্গে কি জড়িত আছে, ব্যক্তি। সম্পত্তি মানে সম্পত্তি জড়িত আছে, নামিক মানে আয় ব্যয় জড়িত আছে। তাহলে আমরা একটা সনাতন পদ্ধতি শিখবো ব্যক্তিবাচক হিসাব। গ্রহীতা, আমরা বলি যে গ্রহীতা বা গ্রহণকারী, গ্রহণকারী, গ্রহীতা বা গ্রহণকারী ডেবিট, দাতা বা প্রদানকারী ক্রেডিট। গ্রহীতা বা গ্রহণকারী ডেবিট, দাতা বা প্রদানকারী ক্রেডিট। জাস্ট তিনটা সূত্র শিখতে হবে। তিনটা সূত্র শিখলে আমাদের জাবেদা একদম পানি হয়ে যাবে। জাবেদারে একটা ক্লাস করলেই আর কোনো ক্লাস করতে হবে না, জাস্ট তিনটা ক্লাস, গ্রহীতা, ডেবিট, দাতা, ক্রেডিট। আর সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে আমরা, সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে 2 নম্বর, সম্পত্তি আসলে ডেবিট, আর যদি সম্পত্তি চলে যায়, চলে যায় ক্রেডিট। সহজ একটু মনে রাখবা। এখানে আরেকটা সনাতন পদ্ধতি, এখানে আসার জায়গা বৃদ্ধি দেখানো হয়, বৃদ্ধি, আর এটা হচ্ছে হ্রাস। সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। আমরা এখানে আরেকটা জাবেদা শিখে আজকে মতো শেষ করবো আশা করি। নামিক হিসাবের ক্ষেত্রে ব্যয় বা ক্ষতি ডেবিট, ব্যয় বা ক্ষতি ডেবিট, আয় বা লাভ ক্রেডিট। ব্যয় বা ক্ষতি ডেবিট, আয় বা লাভ ক্রেডিট। অবশ্যই যদি ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দাও, নিজে শেখো, পাশাপাশি যাতে এটা থেকে আরো সবাই উপকৃত হয়, এবং ভিডিওটা সেভ করে রাখো যাতে পরবর্তীতে ভিডিওটা দেখে তুমি এখান থেকে আরো স্পষ্ট ধারণা নিতে পারো। সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস লং করবো না, একটু কাজ আছে।
সবাই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।